আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নির্বাচন হবে বলছে সরকার, ভোট দেবে কে? প্রশ্ন জনতার। দিনের আলোয় মাইক বাজছে, পোস্টারে ছেয়ে গেছে দেয়াল, কিন্তু রাতে ঘরে ঘরে মানুষ গুনছে ভোটার নম্বর আর ভয়। যে দেশে গণতন্ত্রের প্রথম শর্তই ছিল সবার অংশগ্রহণ, সেই দেশে আজ সবচেয়ে জনপ্রিয় দলকে বাইরে রেখে নির্বাচন অনুষ্ঠান করার ঘোষণা আসছে। আওয়ামী লীগ না থাকলে নির্বাচনটা যে শুধু অসম্পূর্ণ নয়, পুরোটাই অবৈধ, এ কথা বলতে হয় না। জনগণ আগে থেকেই সেটা বুঝে গেছে, জানে। তবু প্রশ্ন উঠছে, কেন এই তাচ্ছিল্য, কেন এই তড়িঘড়ি? কার স্বার্থ রক্ষায় এত বড় দলকে বাদ দিয়ে এমন অখ্যাত এক প্রহসনের আয়োজন করা হচ্ছে, যেখানে বিজয়ী এবং পরাজিত নাম আগেই ঠিক করা আছে? কে সরকার আর কে বিরোধী দল, কে কটা সিট পাবে, সব নির্দিষ্ট। জনমনে ধারণা, সামনের সংসদে বিএনপি থাকবে সরকারে, জামায়াত এনসিপি থাকবে বিরোধী কাতারে। কেউ জিতবে, কেউ হারবে, কিন্তু খেলার রেফারি যে আগে থেকে নির্ধারিত, তা লুকোনোর চেষ্টা করছে না রেফারি নিজেও, মানে নির্বাচন কমিশন। এই ধারণা শুধু গুঞ্জন নয়, প্রকাশ্য রাজনৈতিক বক্তব্যেও এর আভাস মিলছে। ফলে নির্বাচনী তফসিল ঘোষণার আগেই মানুষ ফল নিয়ে নিশ্চিত। আর এই নিশ্চয়তা মানেই মানুষের কোনো উৎসাহ নেই। যে উৎসাহ জনগণের নেই, তা দেখে বিদেশিরাও প্রশ্ন তুলছেন, ইনক্লুসিভ না হলে কি হবে, ক্রেডিবল হবে? উত্তর এখনো পাওয়া যাচ্ছে না। কোনো কোনো বিদেশিরা আবার খুবই আগ বাড়িয়ে ইউনূস সরকারকে বৈধতা দেওয়ার জন্য, ইউনূস সরকারের কাজকর্মকে বৈধতা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। সেজন্য মিলিয়ন মিলিয়ন ইউরো ইনভেস্ট করা হয়েছে পিআর ফার্মকে এসব রাজনীতিবিদদের ম্যানেজ করার জন্য। আইনের শাসন নেই বললেই চলে, এবং সংশয় সে কারণেই। সংবিধান আছে, কিন্তু তা যে কোনো রাতে যে কোনো অধ্যাদেশে বদলে যেতে পারে। এই আতঙ্ক মানুষকে ভোট কেন্দ্রে যেতে দ্বিধায় ফেলে দিয়েছে। নিরাপত্তা বাহিনী আছে, কিন্তু তারাই যখন ভোট চুরির অভিযোগে অভিযুক্ত, তখন তাদের হাতে নিরাপত্তা চাওয়াটা খুবই হাস্যকর। গণমাধ্যম আছে, কিন্তু অনুসন্ধানী সাংবাদিকতা যখন রাষ্ট্রদ্রোহ হয়ে যায়, যখন সরকারের বিরুদ্ধে কিছু বললেই আনিস আলমগীরের মতো সাংবাদিককে আটকে রাখা হয়, অন্তত পক্ষে শখানেক সাংবাদিক এখন কারাভ্যন্তরে আছে, তখন সংবাদও আর জানতে ইচ্ছা করে না কারো। এই পরিবেশে ভোট দেওয়া মানে শুধু সিল মারা নয়, নিজের অস্তিত্বটাকে আরো পরীক্ষায় ফেলা। মানুষ জানে পরীক্ষায় পাশ ফেল যাই হোক, খাতা যে পুরো পূর্বেই কেউ বদলে দেবে, মানুষ সেটা জানে বলেই তার কোনো আগ্রহ নেই নির্বাচন নিয়ে। পাতানো সরকার পাতানো নির্বাচন করে যাচ্ছে। কিন্তু এখনো প্রশ্ন, আদৌ হবে তো? নির্বাচনের দিন ঘনিয়ে আসলেও রাস্তায় তেমন ভিড় নেই, হাট বাজারে নেই তেমন কোনো আলোচনা। দোকানদার বলছে ভোট হবে শুনছি, কিন্তু ক্রেতা আসে না। মানুষের মনে খাচ্ছে না এই ভোট হওয়ার কথা। খেটে খাওয়া মানুষ বলছে ভোট দিলে কি হবে, গতবার তো দিলাম, কিন্তু গন্ডারে চড়ে যে জিতলো সেটা তো আমার চেনা নয়। তরুণরা বলছে আমাদের তো ভোটার হওয়ার কথা ছিল উৎসবের, কিন্তু উৎসবে গেলে পুলিশ ধরে নিয়ে যায়। এখন উৎসবই ভয়। এই ভয়, এই অনীহা, এই বিতৃষ্ণা, এগুলো কোনো রাজনৈতিক দলের মিছিল উৎপন্ন হয়নি। এগুলো ঘরে ঘরে জন্ম নেওয়া অনাস্থা, ভয়ঙ্কর অনাস্থা। অনাস্থার কারণ পরিসংখ্যানেও ধরা পড়ে। ধরা যাক আওয়ামী লীগের কঠোর সমর্থক 40%, তাদের বাইরে আছে আরো 20% মানুষ, যারা হ্যাঁ না বলে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানে দেশ চাই না মনে করে। অর্থাৎ শুরুতে 60% ভোটারের মনে নাম লেখানোর মানে ভোট দেওয়ার কোনো আগ্রহ নেই। বাকি 40%-এর মধ্যে বিএনপি, জামায়াত, এনসিপি স্বতন্ত্র মিলে ভাগাভাগি চলছে। তাদের মধ্যে অনেকের ভয়, অনেক অবজ্ঞায়, অনেকে প্রবাসে, ভোট কেন্দ্রে যাবেন না তারা। ফলে প্রকৃত ভোট পড়তে পারে সর্বোচ্চ 22 থেকে 25%। কিন্তু এই 25%কেই বড় করতে বলা হয়েছে। এই 25%কেই দেখাতে বলা হয়েছে 70% ভোট পড়েছে বলে। একথা ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হয়েছে যে যেভাবেই হোক 70% ভোট নিশ্চিত করতে হবে। কেমন করে? রাতারাতি ব্যালট বাক্স ভরে দেওয়া হবে, ভোটার তালিকায় মৃতদের নাম তুলে দেওয়া হবে, একই ছবি দিয়ে কয়েকটি জাতীয় পরিচয়পত্র বানানো হয়েছে ইতিমধ্যে। এসবই আগেও হয়েছে, এখনো হচ্ছে, এবং এই নির্বাচনে তো হবেই। তফাৎ শুধু এই যে আগে লজ্জা ছিল, এখন লজ্জার বালাইটুকু নেই বলেই জুলাইয়ের ষড়যন্ত্রকারীরা এখন সংসদে বসার স্বপ্ন দেখছে। তাদের যুক্তি, আমরা সরকার ফেলেছি তাই রাষ্ট্র ক্ষমতা আমাদের অংশীদারিত্বে হতে হবে। এই যুক্তি গণতন্ত্রের নয়, এই যুক্তি মাফিয়ার। যে ভাঙে সেই পায়। এই যে মাৎসান নেয়, এই যে ভয়াবহ চিন্তা, এখন নির্বাচনের ভিত্তি হচ্ছে এটাই, আমার দখলে সবকিছু আসতে হবে, রাষ্ট্রকে আমরা দখলে রাখবো। কিন্তু মাৎসর ন্যায়ের যে শেষ পর্যন্ত বড় মাছ ছোট মাছকে গিলে খায়, সেটা তারা ভুলে যায়। আজ যারা -2 ফর্মুলায় আওয়ামী লীগ বিএনপি দুটোকেই দুর্বল করতে চেয়েছে, এখন শুধুমাত্র আওয়ামী লীগকে দুর্বল করতে চাইছে, তারা ভাবছে পরে নিজেরাই রাইট শেয়ার করবে। কিন্তু ভোটার যখন থাকবে না, তখন শেয়ারের হিসেবটা যে বন্দুকের নলেই ঠিক হবে,
এটা ইতিহাস বারবার প্রমাণ করেছে। ইতিহাস এও বলছে বাঙালিকে শাসন করা যায় না, শুধু হত্যা করা যায়। 1971-এ পাকিস্তানি হানাদার বাহিনী শেষ পর্যন্ত শাসন করতে পারেনি, কারণ বাঙালি মেনে নেয়নি। আজও যদি কেউ ভাবে জোর করে ভোট করে, জোর করে ফল ঘোষণা করে, জোর করে সংসদ বসিয়ে দিলেই শাসন সম্ভব, তবে বোকার স্বর্গে বাস করছে সে। নির্বাচনের 3 দিন পর থেকেই শুরু হবে নতুন অস্থিরতা। এমনিতেই বাংলাদেশ একটা অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ধ্বংসস্তূপের কিনারে এসে দাঁড়িয়েছে। নির্বাচনের পরে সেটা আরো ভয়াবহ হবে, যেভাবে নির্বাচনকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ এখনো বাঙালির রক্তে আছে সেই একই অমান্য, অবাধ্য জিন, যে জিন 1952 রাস্তায় নেমেছিল, 1969-এ গর্জে উঠেছিল, 1971-এ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেই জিন ঘুমিয়ে আছে মাত্র, মরে যায়নি। একদিন ঘুম ভাঙবে, তখন এই পাতানো নির্বাচনের কাগজপত্র, এই কৃত্রিম সংসদ, এই সাজানো রাষ্ট্র সব একসাথে উড়ে যাবে। আর তাই উৎসাহ নেই মানুষের। আপনি লক্ষ্য করে দেখবেন, টিভি রিপোর্টেও আপনি দেখবেন না যে নির্বাচনের উৎসাহ আছে কোথাও। সরকার বহু চেষ্টা করে সব উৎসাহ আনার চেষ্টা করছে, কিন্তু উৎসাহ পাওয়া যাচ্ছে না কোথাও। উৎসাহ থাকবে কি করে? যে নির্বাচনে জিতলে জামায়াত আসবে, হারলেও জামায়াত আসবে, সেখানে জয় পরাজয় দুটোই পরাজয়। যে নির্বাচনে বিএনপিকে বলা হচ্ছে জামায়াতের চেয়ে ভালো, সেটা শুনে মানুষ ভাবে ভালো খারাপের মধ্যে ফারাক যদি 2 ইঞ্চি হয় তাহলে আমার ভোট দিয়ে লাভ কি? যে নির্বাচনে আওয়ামী লীগকে বলা হচ্ছে দূরে থাকো, তাকে আসতে দেওয়া হচ্ছে না কোথাও, তাকে না রেখে নির্বাচন করার ঘোষণা দেওয়া হচ্ছে, সেটা শুনে মানুষ বুঝতে পারছে যে এখানে জোর করে একটি পক্ষকে নির্বাচনের বাইরে রাখা হচ্ছে। এই খেলায় মাঠে নামা মানে নিজের পায়ে কুড়াল মারা। তাই মানুষ মাঠে নামছে না, ঘরে বসে আছে। ঘরে বসে থাকাটাই এখন তাদের প্রতিবাদ। এই নীরব প্রতিবাদ একদিন গর্জন হবে, সেটা ইতিহাসের নিয়ম। এবং আপনি দেখবেন যে আওয়ামী লীগের আমলে 3টি নির্বাচন হয়েছে, এবং এই 3টি নির্বাচনকে আপনারা বলছেন অনিয়মের নির্বাচন, অবৈধ নির্বাচন। কিন্তু তার চাইতেও যে ঘোষণা দিয়ে ইউনূস সরকার ক্ষমতায় এলো, তারা বলল তারা একটি সুষ্ঠু নির্বাচন করবে, অংশগ্রহণমূলক নির্বাচন করবে, এবং সেটি করতে গিয়ে তারা এখন নির্বাচন কমিশনকে নির্দেশ দিচ্ছে 70% ভোটার দেখাতে হবে, যেভাবেই হোক ভোটার টার্ন আউট 70% দেখাতেই হবে। এটা মানুষ যখন জেনে গেছে, মানুষ তখন বলছে আমি গেলেও 70% হবে, না গেলেও 70% হবে, তার চেয়ে না যাওয়াই ভালো। গিয়ে ওখানে বোমায় বোমায় মারা যাব না অস্ত্রে মারা যাব। অস্ত্র তো দেড় আসছে, বাংলাদেশে আসছে, এবং যেসব অস্ত্র লুট হয়েছিল তা সেগুলো জমা হয়নি। ফলে সবার হাতে অস্ত্র আছে, সবার ঘরে ঘরে অস্ত্র আছে। কে হায় নির্বাচনে ভোট দিতে গিয়ে মারা যেতে চায় বলে? মানুষ মারা যাওয়ার ভয়ে আছে, জীবনের ভয়ে আছে। এই ভয়ের পরিবেশে নির্বাচন, তারপরে গণতন্ত্র। দুঃখিত, বাংলাদেশের অবস্থা এই। জানালাম, মিলিয়ে নেবেন আপনি আপনার অভিজ্ঞতার সঙ্গে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ভোটের সময় যত এগিয়ে আসছে এবং যারা বিশ্বাস করছেন যে ভোট হবে, তাদের সকলেরই প্রশ্ন যে এই ভোটের ময়দানে আওয়ামী লীগ এবং তাদের যারা সহযোগী লোকজন রয়েছেন, প্রায় অর্ধেক ভোটার, যাদের মনের মতো প্রার্থীদেরকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে, তারা আসলে কাকে ভোট দেবে? বিএনপিকে, এনসিপিকে, নাকি জামাতকে? এটা হলো এক। 2 নম্বর হলো কেন তারা ভোট কেন্দ্রে যাবে? এখানে স্পষ্টতই আওয়ামী লীগের সভানেত্রী এবং দলের যারা নেতাকর্মী রয়েছেন শীর্ষ পর্যায়ের, তারা ইতিমধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগকে যদি ভোটের বাইরে রাখা হয় তাহলে এই ভোট নিয়ে আওয়ামী লীগের কোনো মাথা ব্যথা নেই, এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা কোনো অবস্থাতেই ভোট কেন্দ্রে যাবেন না ভোট দেওয়ার জন্য। তো এটা যদি হয় তাহলে একটা ভয়াবহ বিপর্যয়ের কারণ ঘটাবে। এর কারণ হলো যে আমাদের দেশে এখন যেভাবে নির্বাচন হয়েছে, গত কয়েকটি নির্বাচনে, সেখানে ভোট কেন্দ্রে ভোটারের যে উপস্থিতি, এটা একটা বিরাট সমস্যা। আওয়ামী লীগ একছত্রভাবে তাদের সকল রাষ্ট্রীয় ক্ষমতা তারা প্রয়োগ করার পরেও 10%, 15%, 20%, মানে এক একটা নির্বাচনী এলাকাতে এক এক রকম ঘটনা, এবং কোনো কোনো জায়গাতে এমনও হয়েছে যে শতকরা 5% ভোটারও ভোট কেন্দ্রে উপস্থিত হয়নি বিগত 3টি নির্বাচনে। আবার কোনো কোনো কেন্দ্রে 70% ভোটার উপস্থিত হয়েছে, যেখানে আসলে শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল এবং হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তো সেক্ষেত্রে সামনের যে নির্বাচন, এটিকে যদি প্রতিদ্বন্দ্বিতামূলকভাবে শো করা না যায় ভোটারদের কাছে, এখানে সেই 5%, 10%, 11%, 12% এরকমই হবে, এর বেশি হবে না। আর কিছু কিছু জায়গাতে হয়তো 80% হয়ে যেতে পারে, যেখানে আসলে ভোটের মাঠটা ইতিমধ্যেই জমজমাট হয়ে পড়েছে। তো সমস্যাটা কোথায়?
অতীতে আওয়ামী লীগ যেটা করেছিল সেটা হলো তাদের অনুগত প্রশাসন ছিল, মিডিয়া ছিল, এবং তারা ওই মুহূর্তে ভারত, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন কাউকেই পাত্তা দেয়নি। ফলে তার ইচ্ছামতো ব্যালট বাক্স ভরেছে, ইচ্ছামতো রাখতে ভোট করেছে, ইচ্ছামতো বিনা ভোট করেছে, ইচ্ছামতো রেজাল্ট ঘোষণা করেছে এবং সবাইকে সেটা মেনে নিতে হয়েছে। কিন্তু এবার তো এটা 1% সম্ভব নয়। এটা করার সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশন সেখানে ভোটটা বন্ধ করে দেবে। তাহলে ভোটারের উপস্থিতিটা যদি নিশ্চিত করতে হয়, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের ভোটারদেরকে আনতেই হবে মাঠে। এটি এত কঠিন একটা বিষয় যে হিমালয়ের যে পর্বতমালা সেটিকে যদি কাঁধে এনে বা ঠেলে গুতিয়ে ধাক্কা দিয়ে আপনার বাড়ির পাশে আনার কেউ চেষ্টা করে, ওটা যেভাবে কঠিন একইভাবে এই ভোটের ময়দানে আওয়ামী লীগের যে 50% ভোটার আছে তাদেরকে ছলে বলে কৌশলে ভয় দেখিয়ে টেনে হিসড়ে প্রলোভন দেখিয়ে হোয়াট এভার মেবি আপনি যেটাই বলেন না কেন ভোট কেন্দ্রে আনা ওই রকম কঠিন একটা বিষয়। এটা হলো আমার ব্যক্তিগত অভিমত। 2 নম্বর হলো যে আওয়ামী লীগ যদি এই নির্বাচনে কৌশল করতে চায়, মানে খেলতে চায় প্রার্থীদেরকে নিয়ে, তাহলে যেটা হবে সেটা হলো তারা সেই একটা জায়গাতে জামাতের ময়দানে উপস্থিত হবে, যেখানে তারা কৌশল মনে করবে যে আমাদের প্রার্থী স্ট্রং, আর অন্য জায়গায় তারা বিএনপির প্রার্থীর পক্ষে নামবে, জনসংখ্যা বড় হবে এবং প্রার্থীদেরকে মাথায় তুলে নাচবে, মনে হচ্ছে যে প্রার্থী তারা জিতে গেছে। কিন্তু শেষমেশ তারা ভোট দিতে আসবে না, যাবে না, বা ভোট কেন্দ্রে ঢুকে তারা ব্যালট পেপার নষ্ট করবে এমনভাবে। তাতে কি হলো যে সবাই একটা ইমেজে রইল, ভোটের দিন পর্যন্ত প্রচুর ভোটার উপস্থিত হয়েছে, আওয়ামী লীগের সব লোক ভোট কেন্দ্রে এসেছে, কিন্তু শেষমেশ তারা ভোট দেয়নি, হা ভোটের জায়গায় না ভোট দিয়েছে, না ভোটের জায়গায় হা ভোট দিয়েছে, আর প্রার্থীকে এমন সিল মেরেছে প্রতীকের উপর যেখানে ভোটটা নষ্ট হয়ে যায়। তাহলে কি হবে বলেন? এরকম একটা অবস্থাতে কি হবে? দিন শেষে দেখা গেল যে সবাই এটা মারাত্মক বিপদে মানে ফেলবে। নির্বাচন যারা অনুষ্ঠান করছে তারা দেখলো যে ইলেকশন কেন্দ্রে প্রচুর ভোটার ভোট কেন্দ্রে গেল, তারা ধরে নিল 60% 50% ভোটার কালেকশন হয়েছে, অতএব সিল পিটানোর দরকার নেই। কিন্তু দিন শেষে গুনে গুনে দেখা গেল 5% 6%। তখন নিজের গালে চড় থাপ্পড় কিল ঘুষি মারা ছাড়া তাদের আর কিছু করার থাকবে না। এই গেল দ্বিতীয় অপশন। এবং এই কাজগুলো করা কিন্তু এত সোজা না। আওয়ামী লীগের যে চাণক্য নীতি, সেই চাণক্য নীতি যদি পরিপূর্ণ বাস্তবায়ন তারা ঘটাতে পারে, তাহলে সেক্ষেত্রে কেবলমাত্র এটা ঘটানো সম্ভব। থার্ড যে অপশন, সে অপশন হলো এলাকার যারা প্রার্থী তারা আসলে সত্যিকার অর্থেই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করতে পারলো তাদের ম্যাগনেটিক নেতৃত্ব দ্বারা, তারপরে তাদের বক্তব্য দ্বারা এবং তাদের নানা রকম কর্মকাণ্ড দ্বারা আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারা উদ্বুদ্ধ হলেন এবং আওয়ামী লীগের ভোটারদের জন্য একটা নিরাপদ জোন, সেফ জোন সংশ্লিষ্ট ইলেকশন কমিশন, প্রশাসন সবাই মানে সেখানে উন্মুক্ত করে দিল, যেখানে যাদের বিরুদ্ধে মামলা আছে, তারপর যারা চিহ্নিত সন্ত্রাসী অপরাধী তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজের লোক তারা যদি ভোটের ময়দানে আসেন তাদেরকে সম্মান জানানো হবে, এমনকি তাদেরকে মঞ্চেও নিয়ে বসানো হবে। এবং এটি যদি শান্তিপূর্ণভাবে করা হয় তাহলে আওয়ামী লীগের যে রাজনীতি এটি খুবই কঠিন হয়ে যাবে আগামী দিনগুলোতে, এবং সেক্ষেত্রে যারা যোগ্য প্রার্থী তারা এখানে লাভবান হবে। 4 নম্বরে যেটা মনে হচ্ছে সেটা হলো যে আওয়ামী লীগের কিছু লোক গেল, ভোট দিতে গেল এবং তারা প্রার্থীদের এবং রাজনৈতিক দলগুলোর যে গত সেই 17 মাসের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডকে যদি তারা বিবেচনায় নেয় এবং সেই অনুযায়ী যদি তারা ভোট দিতে চায়, তাহলে বিএনপির কপাল খারাপ। এক্ষেত্রে জামাত, এমনকি এনসিপি, এমনকি চরমোনাই যারা প্রার্থী আছেন তাদের কপাল খুলে যাবে। এর কারণ হলো এই দলগুলো জাতীয় পর্যায়ে, যেমন জামাত জাতীয় পর্যায়ে আওয়ামী লীগকে হিট অ্যান্ড হার্ট করে তেমন কোনো কাজ করেনি। তারপর যে সকল মব হয়েছে সেগুলো মব হয়েছে, সেই মবের জন্য পরোক্ষভাবে জামাতকে দায়ী করা হয়, কিন্তু প্রত্যক্ষভাবে এর সঙ্গে জামাত ছিল এটা লোকজন দেখেনি। কিন্তু সে তুলনায় পথে ঘাটে মাঠে হাটে বাজারে যদি
মবের হিসাব করা হয়, কারা বেশি মব করেছে, কারা চাঁদাবাজি করেছে, কারা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা করেছে, মামলা দিয়েছে এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে ইত্যাদি, যে পথে প্রান্তরে যে ডাটাগুলো, তথ্যগুলো আছে, এগুলো যদি ভোটাররা বিবেচনা করেন, সেক্ষেত্রে মানে একটি বিশেষ দলের কপাল পোড়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। আবার অন্যদিকে মানুষের মন তো নরম হয়ে যায়। তো মানুষের মনকে নরম করার যে জামাতি কৌশল রয়েছে, সেই কৌশল যদি তারা কাজে লাগায়, তারপরে ভালো ব্যবহার করে, তাদেরকে আশ্বাস দেয়, ভরসা দেয়, সেক্ষেত্রে আওয়ামী লীগের যারা ভোটার তারা যদি ভোট দিতে চান, ভোটের ময়দানে রীতিমতো বিপ্লব হয়ে যাবে। এটাকে যারা ম্যাটিকুলাস ডিজাইন বলবেন বা অন্য কোনো কিছু বলবেন, এতে লাভ হবে না। মূল ব্যাপার হলো যে এই বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যারা মামলা করেছেন, এই মামলার বাদী কারা, কয়জন আছে জামাতের লোক মামলা করেছেন, কয়জন বিএনপির লোক, কয়জন এনসিপির লোক, খুঁজে দেখেন, সে অনুযায়ী ফলাফল হবে। এখানে শেখ হাসিনা উনি যতই বলে দিন না কেন, ভারত যতই বিএনপিকে ফেভার করার চেষ্টা করুন, তারপর যাকে বলা হয় প্রশাসন বিএনপির ব্যাপারে যতই ঝুঁকে থাকুক না কেন, এখানে যদি মানে শক্তি প্রয়োগ করে, প্রশাসনিক শক্তি প্রয়োগ করে ব্যালট বাক্স না ভরা হয় এবং এখানে যদি যাকে বলা হয় একটি ভুয়া রেজাল্ট শিট তৈরি করা না হয় প্রশাসনের তত্ত্বাবধানে, কিংবা এখানে যদি সেনাবাহিনী সরাসরি হস্তক্ষেপ করে একটা ঘোষণা দিয়ে দেয়, এই কাজগুলো যদি না হয়, সেক্ষেত্রে ভোটের মাঠের যে চালচিত্র, সেই চালচিত্রে আজকের দিন পর্যন্ত বেশিরভাগ সিটে জামাতের প্রার্থী এগিয়ে থাকবে। এবং বিভিন্ন এলাকাতে যারা ইসলামপন্থী রয়েছেন, যারা মহিলা ভোটার আছেন এবং যারা এই বছর তরুণ প্রজন্মের ভোটার হয়েছেন, তারা যে আসলে শেষ মুহূর্তে কি করবে এটা বলা যাচ্ছে না। তা আমরা আলোচনার শুরুতে আবার চলে আসি, যেটা বলছিলাম যে আওয়ামী লীগের ভোট মানে কোন দিকে যাবে বা আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দেবে। স্পষ্টতই বোঝা যাচ্ছে যে গত 17 মাসে বিভিন্ন এলাকাতে তারা যাদের দ্বারা জুলুমের শিকার হয়েছে, অত্যাচারিত হয়েছে, যে সকল চাঁদাবাজ চিহ্নিত সন্ত্রাসী তাদের বাড়িঘর লুটপাট করেছে এবং এলাকাতে দাপিয়ে বেড়াচ্ছে, তাদেরকে আওয়ামী লীগের লোকজন ভোট দেবে না। আওয়ামী লীগের লোকজন যদি জোর করে তাদেরকে আনা হয়, এমনকি বুথের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রেও ফলাফল খুব ভালো আসবে না, খুব খারাপ আসবে। আবার দ্বিতীয়ত যেটা আছে সেক্ষেত্রে হলো যে আওয়ামী লীগ এই মুহূর্তে কেন ভোট দেবে না। প্রথমত হলো দল মাঠে নেই, তাদের নেত্রী দেশের বাইরে, এবং এই প্রথমবারের মতো ব্যালট পেপারে নৌকা নেই। এটি যে কোনো আওয়ামী লীগের লোকজনের জন্য অবমাননাকর। ফলে তাদের যদি মানে পিত্তি থাকে, আমরা বলি না যে লাশ শরণ থাকে তোর পিত্তি নেই, তো পিত্ত থাকে বা পিত্তি থাকে, তাদের যদি ন্যূনতম চেতনাবোধ থাকে, মর্মবোধ থাকে, মানবিক বোধ থাকে, তাহলে এটাকে তারা একটা অপমান হিসেবে মনে করবে, এই জন্য তারা ভোট দেবে না। আবার উল্টোটা হতে পারে, কেন ভোট দেবে? এখানে এক নম্বর হতে পারে যে তারা মনে করতে পারে যে আসলে আওয়ামী লীগ খারাপ করেছে, এই জায়গা থেকে তাদের বের হয়ে আসতে হবে, শেখ হাসিনা ভালো কাজ করেনি, এই বোধ যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আসে, তারা ভোট দিতে পারে। আরেকটা দিতে পারে, সেটা হলো যে যেভাবে অতীতের সংখ্যালঘু সম্প্রদায়দেরকে জিম্মি করে ভয় দেখিয়ে মানুষ ভোট আদায় করেছে, ঠিক এইবারও একই কায়দায় সেই ব্যবস্থা করা যেতে পারে। তাদেরকে ভয় দেখানো হতে পারে এবং সেইটা ভয় দেখিয়ে আসলে আওয়ামী লীগের যদি সেই নিজেদের ভোট 30%, অন্যান্য মিলিয়ে আরও 15%, 50% ভোটের একটা অংশ আনার চেষ্টা করা হতে পারে ভয় দেখে, কিন্তু এটা ভালো ফলাফল আনবে না। এটা হয়তো 2%, 3% লোকের জোরাজুরি করে আনা যেতে পারে, কিন্তু বদনাম ছড়িয়ে পড়বে, সিরিয়াস বদনাম ছড়িয়ে পড়বে। এবং আজকের দিন পর্যন্ত ভোটের যে মাঠ, সেই মাঠে জোরাজুরি করার কোনো স্কোপ নেই। এখানে নেতাকর্মীদের মধ্যে, প্রার্থীদের মধ্যে উত্তেজনা আছে, প্রতিযোগিতা আছে, কিন্তু ভোটারদেরকে ভয়ভীতি দেখানোর মতো অবস্থা বর্তমান প্রশাসনের আন্ডারে, সরকারের আন্ডারে এখনও পর্যন্ত আমরা সেটা দেখিনি। তো দেখা যাক ভোটের হাওয়া কোন দিকে যায়, ভোটাররা কোন দিকে যায়, কোন প্রার্থী কত ভোট পায়, আর আওয়ামী লীগ কাকে ভোট দেয়, আর নির্বাচনের দিন কি ফলাফল আসে। বাংলাদেশের
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সম্প্রতি 5 দিনের এক সফরে ওয়াশিংটনে মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একাধিক বৈঠকে অংশ নিয়েছেন এবং তারপর গতকাল ফিরেছেন, গতকাল সম্ভবত ফিরেছেন ঢাকায়। যেভাবে জরুরি তলব পেয়ে দুবাই থেকে তাকে উড়ে যেতে হয়েছিল আমেরিকায়, তাতে মানুষের মনে প্রশ্ন ছিল, কেন এই ডাক, এত জরুরি তলব কেন, এবং কাদের সঙ্গে বৈঠক করেছেন, কি বিষয় নিয়ে বৈঠক হয়েছে এবং কি বার্তা নিয়ে তিনি ফিরেছেন। এই প্রশ্নগুলোর উত্তর যতটা জোগাড় করতে পেরেছি সেগুলো অল্প কথায় রাখবো আপনাদের সামনে। তবে প্রথমেই একটা কথা বলে রাখি, ক্যালকাটা ডায়ালগস আমার এই চ্যানেল বড় কোনো সংবাদ মাধ্যম নয়, নিতান্তই ছোট একজন ইউটিউবার। আমি আমেরিকার ওয়াশিংটন থেকে যে বন্ধু আমাকে এসব খবর দিয়েছেন তিনি অবশ্য একটি বড় বিদেশি সংবাদ মাধ্যমে কাজ করেন, সুতরাং আমাকে পাঠানো তার সংবাদ যে একেবারে জল্পনার ওপর নির্ভর করে বা কল্পনার উপরে নির্ভর করে হয়েছে তা নয়। তাহলে আসা যাক কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন, প্রথমে সেই বিষয়টা নিয়ে আলোচনা হোক। খলিলুর রহমান মার্কিন প্রশাসনের কোন কোন কর্তা ব্যক্তির সঙ্গে বৈঠক করেছেন তার মোটামুটি একটা তালিকা আমি এখানে দিচ্ছি। ওয়াশিংটনে অবস্থানকালে তিনি মার্কিন প্রশাসনের বেশ কয়েকজন নীতি নির্ধারকের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছেন। এদের মধ্যে প্রথমে যার নাম করতে হয় তিনি অ্যালিসন হুকার। অ্যালিসন হুকার হলেন মার্কিন রাজনৈতিক বিষয়ক আর আন্ডার সেক্রেটারি অফ স্টেট ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স অফ দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। এর পরের নামটা বলি জেমিসন গ্রিয়ার, মার্কিন বাণিজ্য প্রতিনিধি, মানে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ। তারপর আছেন ব্রেন্ডন লিঞ্চ, সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি। এছাড়া আর যিনি বিখ্যাত, যার সাথে তিনি বসেছেন আলোচনায়, তিনি হলেন পল কাপুর, মার্কিন সহকারী স্টেট সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট। এছাড়াও তিনি বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের তার সঙ্গে কোনো মিটিংয়ে বসেননি, বৈঠকে বসেননি, তবে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি অংশ নেন। আপনারা নিশ্চয়ই জানেন যে মার্কিন রাষ্ট্রদূত পৃথিবীর যেসব দেশে, শুধু তাই না, সরকার থেকে যাদেরই অ্যাপয়েন্টমেন্ট করা হয় এটা প্রেসিডেন্টের তিনি করেন, মানে ট্রাম্প সাহেব করবেন, কিন্তু সমস্ত এই ধরনের নিযুক্তি কিন্তু সেনেট থেকে তার অ্যাপ্রুভাল নিতে হয়। তাহলে এদের সাথে তিনি বৈঠক করেছেন। ব্রেন্ট ক্রিস্টেনসেনের নাম অনেক দিন ধরেই শোনা যাচ্ছে যে তিনি বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হয়ে আসবেন, কিন্তু তার এই শপথ গ্রহণ অনুষ্ঠান এতদিনে হলো কারণ সেনেট থেকে খুব বেশি দিন আগে তার নাম কিন্তু অ্যাপ্রুভ হয়নি। অ্যাপ্রুভ হওয়ার পরে কিছুদিন পরেই তিনি শপথ গ্রহণ করলেন এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে ডক্টর খলিলুর রহমান উপস্থিত ছিলেন। এরপরে আসা যাক বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকগুলোতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। এক এক করে সেই কথাগুলো বলি। প্রথমেই আসি জাতীয় নির্বাচন ও গণতন্ত্র এই বিষয়টায়। ডক্টর খলিলুর রহমান বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনের প্রস্তুতি ও অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ সম্পর্কে মার্কিন কর্মকর্তাদের জানিয়েছেন।
যে পরিস্থিতিটা কেমন। যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে তাদের সমর্থনের কথা পুনরায় ব্যক্ত করেছে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন, সেই সঙ্গে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রত্যাশা করেছে। যদিও এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যাপারে কিছু বক্তব্য আছে, সেগুলো পরে বলছে। এছাড়া বাণিজ্য শুল্ক সুবিধা নিয়ে কথা হয়েছে। বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া পণ্যের ওপর আগে বাইডেন আমলে 15 থেকে 16% মতো তখন ছিল শুল্ক আরোপ ছিল। এইটা বর্তমানে 37 থেকে 35, তার থেকে বর্তমানে 20% শুল্কে এসেছে। এর জন্য ডক্টর খলিলুর রহমান মার্কিন বাণিজ্য প্রতিনিধির কাছে প্রস্তাব দিয়েছেন এটা কম করার জন্যে। বিশেষ করে যেসব পোশাক তৈরিতে মার্কিন দেশ থেকে, আমেরিকা থেকে তুলা এবং কাঁচামাল নিয়ে এসে ব্যবহার করা হয়, সেগুলোর ওপরে শুল্ক কমানোর বিষয়ে আলোচনা হয়েছে। তৃতীয়ত, সম্প্রতি যুক্তরাষ্ট্র স্বল্প মেয়াদী B1 বিজনেস ভিসার জন্যে যে ভিসা বন্ড নীতি চালু করেছে, তা থেকে বাংলাদেশি ব্যবসায়ীদের অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন খলিলুর রহমান। মার্কিন পক্ষ বলেছেন তারা বিষয়টি বিবেচনা করবেন। এছাড়া রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় যুক্তরাষ্ট্রের অব্যাহত ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়ে খলিলুর রহমান এই সহায়তা বজায় রাখার আহ্বান জানান। তিনি আবার এনএসের সাথে সাথে তিনি কিন্তু রোহিঙ্গা শরণার্থী বিষয়ে তিনি হাই রিপ্রেজেন্টেটিভ। এছাড়া গাজায় শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনা পাঠানো নিয়ে ডক্টর খলিলুর রহমান বলেছেন যে বাংলাদেশ নীতিগতভাবে গাজায় প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে, যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স, সেখানে যোগ দেওয়ার কথা বলেছে, মেনে নিয়েছে, আগ্রহ প্রকাশ করেছেন যে হ্যাঁ আমরা যাব। মার্কিন প্রশাসন বাংলাদেশের এই আগ্রহকে স্বাগত জানিয়েছে। এছাড়া বিনিয়োগ অর্থদান বিষয়ে বাংলাদেশের বেসরকারি খাতের জন্য মার্কিন ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন DFC থেকে তহবিল পাওয়া এবং সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়নে মার্কিন বিনিয়োগের প্রস্তাব করা হয়েছে। কিন্তু এগুলো মূল কারণ নয়। মূল কারণ খলিলুর রহমানের ওয়াশিংটন সফরে মূল বিষয় ছিল বাংলাদেশের নির্বাচনের বিষয়টি ছিল আলোচনার অন্যতম শীর্ষ অগ্রাধিকার এবং পল কাপুর ও এলিসন হুকারের সঙ্গে এই বিষয়ে এককভাবে তাদের এক একজনের সাথে কিংবা আবার যৌথভাবেও দীর্ঘ আলোচনা হয়েছে। ডক্টর খলিলুর রহমান যুক্তরাষ্ট্র অবাধ ও সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক বা অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছে, কিন্তু এই চাওয়ার মধ্যে একটু ভাবের ঘরে চুরি আছে। কিরকম? খলিলুর রহমানের সাথে মার্কিন আন্ডার সেক্রেটারি এলিসন